সরকারি সাদত কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তোমরা সকলেই সকলের অবস্থান থেকে সুস্থ ও নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে তোমাদের 1609 কোড অধিভুক্ত হিস্ট্রি অফ মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, সালতানাত অ্যান্ড মুঘল পিরিয়ড। প্রিয় শিক্ষার্থী, এই বিষয় শিরোনাম হতে আমি আলোচনার জন্য যে টপিকসটি বেছে নিয়েছি তোমাদের সামনে আলোচনা করব বলে, সেটি হচ্ছে মোগল আমলের বিচার ব্যবস্থা, অর্থাৎ মোগল বিচার ব্যবস্থা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রী, ভারতীয় উপমহাদেশে মোগলদের প্রশাসন ব্যবস্থার ইতিহাসে বিচার বিভাগ বিশেষ গুরুত্ব বহন করে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সমগ্র সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখাই ছিল মোগল আমলের বা মোগল শাসকদের বিচার ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, ন্যায় নীতি ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা বাস্তবায়নে বা সুপ্রতিষ্ঠিতকরণে মোগল রাজবংশের ইতিহাস সমুজ্জ্বল। মোগল শাসন আমলে ভারতীয় উপমহাদেশে আধুনিক কালের মতো কোনো বিধিবদ্ধ আইন না থাকলেও মোগল সম্রাটগণ সাম্য ও ন্যায়নীতির মূর্ত প্রতীক ছিলেন। কুরআন ও হাদিস মুঘল বিচার ব্যবস্থার মূল ভিত্তি ছিল। এ সম্পর্কে ঐতিহাসিক জেএন সরকার তার মোগল পলিসি নামক গ্রন্থে
উল্লেখ করেছেন, দ্য বেসিস অফ ইসলামিক গভর্নর or society and jurisprudence is the Quranic law or the Sharia regarded by the as divine, eternal, infallible and unchangeable, supreme over all. প্রিয় শিক্ষার্থী, এই মোগল বিচার ব্যবস্থা, মোগল আইনের উৎসগুলো কি কি ছিল? আমরা যদি মোগল আইনের উৎসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে উদার, নৈতিক ও বৃহত্তর দৃষ্টিকোণ থেকে এই মোগল আইনের উৎসগুলোকে দুটি ভাগে বিভক্ত করা হয়। নাম্বার 1, ধর্মীয় বা প্রথাগত আইন উৎস। নাম্বার 2, নিরপেক্ষ বা সাধারণ আইন। প্রিয় শিক্ষার্থী, ধর্মীয় বা প্রথাগত আইনের উৎস ছিল কুরআন, হাদিস, ইজমা ও কিয়াস। নিরপেক্ষ বা সাধারণ আইনের উৎস ছিল শাসকের বা সম্রাটের আদেশ, বিচারকের মতামত, স্থানীয় প্রথা, গোত্রীয় প্রথা, হিন্দু আইন ইত্যাদি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, ঐতিহাসিকদের বক্তব্য অনুযায়ী বা তাদের লিখনী অনুযায়ী আধুনিক বিচার ব্যবস্থার মতো তখন লিখিত কোনো আইন মোগল শাসন ব্যবস্থায় কিংবা মোগল আমলে ছিল না। তবে সম্রাট জাহাঙ্গীরের আইন সংক্রান্ত 12টি নির্দেশনামা ছিল। ঐতিহাসিকেরা যেটিকে 12 অর্ডিন্যান্স বলে আখ্যা দিয়েছেন। এছাড়া সম্রাট আওরঙ্গজেবের ফতোয়ায়ে আলমগীরি, এটি একটি আইন গ্রন্থ এবং এই ফতোয়ায়ে আলমগীরি সর্বজন বিদিত একটি আইন শাস্ত্র হিসেবে বা গ্রন্থ হিসেবে সকলের নিকট অর্থাৎ সব ঐতিহাসিকদের নিকট বিবেচিত হতো। মূলত এই দুটি অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের 12 অর্ডিন্যান্স এবং সম্রাট আওরঙ্গজেবের ফতোয়ায়ে আলমগীরি
এই দুটি গ্রন্থ থেকে মূলত মুঘল বিচার ব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়। প্রিয় ছাত্রছাত্রী, কোশ্চেন হচ্ছে, মুঘল বিচার ব্যবস্থার প্রকৃতি কিরূপ ছিল? এর জবাবে আমরা বলবো, মুঘল সাম্রাজ্যে সুপ্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠিত সুষ্ঠু বিচার ব্যবস্থায় মুঘল সম্রাটগণ অর্থাৎ শাসকগণ ছিলেন সর্বোচ্চ বিচারক, ন্যায় বিচারের উৎস এবং আপিল বিভাগের সর্বোচ্চ ব্যক্তি। এ ব্যাপারে সম্রাটের ন্যায়ভিত্তিক রায়ই ছিল চূড়ান্ত। সম্রাট জাহাঙ্গীর ন্যায় বিচারের জন্য রাজপ্রাসাদের মূল বারান্দা থেকে আগ্রা দুর্গের বাইরে একটি সোনার শিকল ঝুলিয়ে রাখতেন, যাতে করে সাধারণ জনগণ বা বিচার প্রার্থী জনসাধারণ এই শিকল টেনে সম্রাটের দৃষ্টি আকর্ষণ করতে পারতেন। প্রিয় শিক্ষার্থী, ঐতিহাসিক আবুল ফজল লিখেছেন, বিচার কার্যে সততা, ন্যায়পরায়ণতা, নিরপেক্ষতা ও দক্ষতা যাতে অক্ষুণ্ণ থাকে সে ব্যাপারে সম্রাট বা মুঘল শাসকগণ সবসময় তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। প্রিয় শিক্ষার্থী, মুঘল বিচার ব্যবস্থায় বিভিন্ন স্তর পরিলক্ষিত হয়। এই স্তরগুলোর মধ্যে বা মাধ্যমগুলোর মধ্যে কিংবা আদালতগুলোর মধ্যে সর্বোচ্চ আদালতের নাম ছিল রাজ আদালত। এটিকে রাজ আদালত বলা হতো। এখানে মুঘল সম্রাটগণ কোনো কাজীর সহায়তা ব্যতীত কেন্দ্রীয় রাজধানীতে এ আদালত পরিচালনা করতেন এবং এই রাজ আদালতে বিচারক হিসেবে তিনি ছিলেন সর্বোচ্চ ক্ষমতার ধারক ও বাহক, অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সম্রাট দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের মোকদ্দমার বিচার করলেও ফৌজদারি মোকদ্দমারই বিচার বেশি করতেন। তবে অত্যন্ত জটিল দেওয়ানি মামলার ভারও
সম্রাটের নিকট ন্যস্ত হতো। সম্রাটের রায়ের উপর সে সময় কারো হস্তক্ষেপের কোনো রকম অধিকার ছিল না। সম্রাট ইচ্ছা করলে অপরাধীকে মৃত্যুদণ্ড দিতে পারতেন, আবার ক্ষমাও করে দিতে পারতেন। এটি সম্রাটের স্বীয় বা নিজ বিচক্ষণতা উপর নির্ভর করত। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় হলো কাজী আল কুজ্জাত, অর্থাৎ মোগল সম্রাটের পরে বিচার ব্যবস্থার ক্ষেত্রে এই কাজী আল কুজ্জাত ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, অর্থাৎ প্রধান বিচারপতিকে সে সময় এই কাজী আল কুজ্জাত বলা হতো। সম্রাট অভিজ্ঞতা, সততা, সৎ চরিত্র ও শরীয়তের উপর ব্যুৎপত্তি ও জ্ঞানের দখলতা বিচার করে বা জ্ঞানের গভীরতা বিচার করে এই কাজী আল কুজ্জাতের নিয়োগ দিতেন, অর্থাৎ কাজী আল কুজ্জাতকে নিয়োগ প্রদান করতেন। রাজধানীতে রাজকীয় আদালতের প্রধান হিসেবে এই কাজী আল কুজ্জাত সমগ্র বিচার ব্যবস্থা পরিচালনা ও তত্ত্বাবধান করতেন। অর্থাৎ এই কাজী আল কুজ্জাতকে যারা সহায়তা করতেন তার বিচার বিভাগে, তারা হলেন কাজী, মুফতি, মীর আদল। তাদের নিজস্ব কর্তব্য ও দায়িত্ব পালন দ্বারা এই প্রধান কাজীকে, অর্থাৎ কাজী আল কুজ্জাতকে সহায়তা করতেন। প্রিয় শিক্ষার্থী, এই কাজী আল কুজ্জাত কোনো কোনো সময় সদরুস সুদুর নামেও পরিচিত ছিলেন। প্রধান কাজী নিম্ন আদালতের সকল কাজীদের নিয়োগ দিতেন, নিয়োগ তদারকি করতেন এবং তাদের দক্ষতা, বিচক্ষণতা, কুরআন এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞান, এগুলো সম্পর্কে খোঁজখবর নিয়ে তারপরেই এই কাজী আল কুজ্জাত তার অধীনে নিম্ন আদালতগুলোতে কাজী বা বিচারকের নিয়োগ দিতেন। সম্রাট বা শাসকগণ কখনোই এই কাজী আল কুজ্জাতের অথবা বিচারের ক্ষেত্রে, বিচার বিভাগে কোনো রকম হস্তক্ষেপ
করতেন না। যদুনাথ সরকার লিখেছেন, প্রতিটি প্রদেশে কাজী আল কুজ্জাত কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন করে কাজী এই মুঘল আমলে বা মুঘল শাসন ব্যবস্থায় বিচার কার্য পরিচালনার জন্য নিয়োজিত থাকতেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব প্রাদেশিক কাজী সম্পর্কে। এটি 3 নম্বর স্তর মুঘল বিচার ব্যবস্থার ক্ষেত্রে। প্রতি সুবাতে কাজী আল কুজ্জাত একজন করে এই প্রাদেশিক কাজী বা প্রতি সুবায় একজন করে কাজী নিযুক্ত করতেন। তিনি সততা ও নিরপেক্ষতার সঙ্গে বিবাদী ও বাদীর সাক্ষ্য সাবুত সহ সুষ্ঠুভাবে বিচার কার্য পরিচালনা করতেন। এই প্রাদেশিক বা সুবার কাজীদের প্রতি নির্দেশ ছিল যেন তারা জনগণের নিকট থেকে কোনো প্রকার উপঢৌকন অথবা উপহার সামগ্রী গ্রহণ না করেন এবং কোনো প্রকার উৎসবে বা জনসমাবেশেও তারা যেন নিজেদের যোগদান থেকে বিরত রাখে, উপস্থিতি থেকে বিরত রাখে, সেটিও এই প্রাদেশিক কাজীদেরকে বলে দেয়া হতো। যার কারণে এই প্রাদেশিক কাজীগণ কখনো কোনো মানুষের নিকট থেকে উপহার সামগ্রী গ্রহণ করতেন না এবং সামাজিক কোনো অনুষ্ঠানে তারা যোগদান করতেন না। এই জন্য যে যাতে করে জনসাধারণের কারো নিকট বা কারো সাথে যদি তাদের সুসম্পর্ক তৈরি হয় তাহলে বিচার ব্যবস্থার ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে, পক্ষপাতিত্বে অংশ নিতে পারে। সেই কারণে নিয়োগের সময় এই সমস্ত প্রাদেশিক কাজীকে বা সুবার কাজীকে এই নির্দেশ দিয়ে দেওয়া হতো এবং এই নির্দেশটি এত কঠোর ছিল যে কোনো প্রাদেশিক কাজী যদি এই বিধিনিষেধ উপেক্ষা করে বা এই বিধিনিষেধ পালন করতে ব্যর্থ হতেন তাহলে তাদেরকে এই চাকরিচ্যুত করা হতো, অর্থাৎ কাজীর পদ থেকে বরখাস্ত করে দেওয়া হতো। প্রিয় শিক্ষার্থী, এই প্রাদেশিক কাজীর পরে যে স্তরটি ছিল সেটিকে বলা হতো সরকার কাজী। এক একটি সুবাকে বা প্রদেশকে মুঘল আমলে কয়েকটি সরকারে বিভক্ত করা হতো এবং এই সরকারগুলো পরগনায় বিভক্ত করে কেন্দ্রের সাথে বিকেন্দ্রীকরণ করা হতো এবং এই বিকেন্দ্রীয়করণ ব্যবস্থার মাধ্যমে সরকার কোতোয়াল, ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রধান
এবং পৌরসভার প্রধান কর্মকর্তা হিসেবে এই সরকার কাজী দায়িত্ব পালন করতেন। সরকার কাজী তাদের নিজেদের কাজের সহায়তার জন্য সাহায্যকারী হিসেবে দাপ্তরিক কাজ সম্পূর্ণ করার জন্য করণিক নিযুক্ত করতে পারতেন, অর্থাৎ রাইটার নিযুক্ত করতে পারতেন। সেই সুযোগ তাদেরকে দেওয়া হতো। এই সরকার কাজের পরবর্তী স্তর বা পরবর্তী ধাপ হচ্ছে পরগনা কাজী। আমরা আগেই জেনেছি একটি সুবাকে কয়েকটি সরকারে বিভক্ত করা হতো এবং এই সরকারগুলো আবার কতগুলো পরগনায় বিভক্ত করা হতো এবং এই পরগনায়তেও একজন কাজী নিযুক্ত থাকতেন। একটি সরকার কয়েকটি পরগনায় বিভক্ত হতো এবং বিচার কাজের সুবিধার জন্য প্রতিটি পরগনায় একজন করে এই কাজী নিয়োগ দেওয়া হতো, যাদের পদবি ছিল পরগনা কাজী। প্রিয় শিক্ষার্থী, এই পরগনা ভিত্তিক ফৌজদারি ও দেওয়ানি মামলা মোকদ্দমা পরিচালিত করতেন এ সমস্ত পরগনা কাজী। পরগনায় কোতোয়ালের দায়িত্ব পালন করতেন সিকদার নামক এক প্রকারের কর্মচারী। প্রিয় শিক্ষার্থী, এই পরগনা কাজীর পরে বিচার ব্যবস্থায় অর্থাৎ মোগল বিচার ব্যবস্থায় আরেকটি নিম্ন ধাপ ছিল, যেটিকে বলা হতো মুফতি। মোগল বিচার ব্যবস্থায় মুফতিদের বিশেষ ভূমিকা ছিল। তারা বেতনভুক্ত সরকারি কর্মচারী ছিলেন না, তবে প্রয়োজনে কাজী তাদের নিকট থেকে ধর্মীয় বিষয়ে মতামত গ্রহণ করতেন, অর্থাৎ এই মুফতিগণ কুরআন এবং সুন্নাহ সম্পর্কে অধিক জ্ঞান সম্পন্ন ছিল। তাই বিচার ক্ষেত্রে এই মুফতিগণের নিকট থেকে প্রাদেশিক কাজীরা পরামর্শ গ্রহণ করতেন, কেননা এই মুফতিগণ শরীয়তের বিধিবিধান সম্বন্ধে বা বিধিবিধান সম্পর্কে বিশেষ পারদর্শী ছিলেন এবং ইসলামী বিধিবদ্ধ আইনের ব্যাখ্যা তারা কাজীদেরকে প্রদান করতেন। প্রিয় শিক্ষার্থী, মোগল বিচার ব্যবস্থায় বা বিচার ক্ষেত্রে সর্বশেষ প্রতিষ্ঠানটি ছিল মীর ই আদল। মীর ই আদল শের শাহের শাসন আমলে এই মীর ই আদল পদমর্যাদার একজন রাজ কর্মচারীর নাম জানা যায়। মুঘল সাম্রাজ্য
প্রতিষ্ঠিত হবার পর অর্থাৎ 1526 সালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যখন এই মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, তার পরে হঠাৎ করেই এই শের খান বা শেরশাহ মোগলদের থেকে মাঝখানে ক্ষমতা ছিনিয়ে নেয় এবং এই শেরশাহের সময়কালেই তখন বিচার ব্যবস্থার ক্ষেত্রে মীর-ই আদল পদ মর্যাদার একজন রাজ কর্মচারীর নাম পাওয়া যায় বা ইতিহাসবিদেরা এই মীর-ই আদল নামক একজন কর্মচারীর অবতারণা করেছেন। মোগল আমলে বিচার ব্যবস্থায় মীর-ই আদলকে নিযুক্ত দেওয়া হতো যখন কাজী অনিবার্য কারণবশত বিচার কার্য পরিচালনা করতে পারতেন না, তখন এই মীর-ই আদল নামক এই সকল নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা কাজীর অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করতেন। কাজী এবং মীর-ই আদলের দায়িত্ব ও কর্তব্য প্রায় একই রকম থাকায় উভয়ের যে পদমর্যাদা, এই পদমর্যাদার ক্ষেত্রে তখন বিরোধ দেখা দেয়। তবে বিচার ক্ষেত্রে এই মীর-ই আদল নামক কর্মচারীরা রায় প্রদান করতে পারতেন। এ কারণে মনে করা হয় যে মীর-ই আদল কাজীর তুলনায় অর্থাৎ প্রাদেশিক কাজীর তুলনায় ঊর্ধ্বতন কর্মচারী ছিলেন, তাতে কোনো সন্দেহ নাই। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ মোগল বিচার ব্যবস্থার বিভিন্ন স্তর সম্পর্কে অথবা বিচারকের বিভিন্ন পজিশন সম্পর্কে জানলাম। প্রশ্ন থেকে যায় মোগলদের বিচার পদ্ধতিটা কীরকম ছিল। এবার আমরা সে সম্পর্কে দু একটি কথা বলবো যে মোগল বিচার পদ্ধতিটা কীরকম ছিল। প্রিয় শিক্ষার্থী, মোগল আমলে কোর্টে অভিযোগ করা হলে বাদী ও বিবাদীর প্রতি নোটিশ জারি করে আদালতে উপস্থিত হতে হতো, যেটি আমাদের বর্তমান বিচার ব্যবস্থায় একই রকম পদ্ধতি পরিলক্ষিত হয়। উকিলের মাধ্যমে তারা তাদের আর্জি পেশ করতেন এবং তাদের অভিযোগের সমর্থনে অথবা খণ্ডনে প্রমাণ, সাক্ষী সাবুত ইত্যাদি পেশ করতেন, যেটি এখনকার সময় হয়ে থাকে। বিচার ব্যবস্থার ক্ষেত্রেই বাদী বিবাদী উভয়ই তাদের পক্ষে উকিল নিয়োগ করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, শুনানির পর বিচারক বিভিন্ন পন্থায় মামলা অনুসন্ধান ও অনুধাবন করে রায় দিতেন, যেটি আমাদের এখনকার বিচার ব্যবস্থার
অনুপস্থিত। কেননা বিচারক নিজে গোপন তৎপরতার মাধ্যমে তখন অনুসন্ধান চালাতেন এবং এই বাদী এবং বিবাদীর পক্ষে স্বয়ং গুপ্তচর হিসেবে অথবা গুপ্তচর নিয়োগ করে তথ্য সংগ্রহ করতেন, যেটি এখন নেই। প্রিয় শিক্ষার্থী, নিয়ম মাফিক তখন বাদীকে কমপক্ষে 2 জন সাক্ষী উপস্থাপন করতে হতো। সাক্ষীদের সততা ও সত্যবাদিতার উপর নজর রাখা হতো কিংবা নজর দেওয়া হতো। আইনের বিধি অপেক্ষা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে মামলার নিষ্পত্তি করা হতো। কখনো কখনো গোপনীয় তথ্য সংগ্রহের জন্য কাজী স্বয়ং গুপ্তচরের সাহায্য নিতেন, যে কথাটি ইতিপূর্বে আমি তোমাদেরকে বলেছি যে তখন বিচারক নিজে বাদী এবং বিবাদী সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন। প্রিয় শিক্ষার্থী, মুঘল বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মুঘল শাসক কিংবা মুঘল সম্রাটগণ 3 শ্রেণীর বিচারালয় প্রতিষ্ঠা করেন এবং এই 3 শ্রেণীর বিচারালয়গুলো হলো: নাম্বার 1 ধর্মীয় আইনের বিচারালয়, নাম্বার 2 নিরপেক্ষ বিচারালয় এবং নাম্বার 3 রাজনৈতিক বিচারালয়। ধর্মীয় আদালতে কাজী ইসলামী আইন মোতাবেক বিচার করতেন। গ্রাম্য পঞ্চায়েত, কোতোয়াল, ব্রাহ্মণ প্রভৃতিগণও ধর্মনিরপেক্ষ কোর্টের বিচার করতে পারতেন। রাজনৈতিক আদালতে হয় সম্রাট স্বয়ং অথবা তার নিযুক্ত প্রতিনিধি অর্থাৎ কাজী আল কুজ্জাত, প্রাদেশিক কাজী, এরা এই বিচার কার্য পরিচালনা করতে পারতেন। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন হচ্ছে সে সময়ে কোন প্রকার অপরাধের জন্য কি শাস্তি ভোগ করা হতো? অর্থাৎ শরীয়ত মোতাবেক তখন 3 প্রকার অপরাধ নির্ণয় করা হয়েছে। প্রথমত আল্লাহর বিরুদ্ধে অপরাধ, দ্বিতীয়ত রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, তৃতীয়ত মানুষের বিরুদ্ধে অপরাধ। অর্থাৎ অপরাধকে এই 3টি শ্রেণীতে বিভক্ত করা হতো। নাম্বার 1 আল্লাহর বিরুদ্ধে অপরাধ, নাম্বার 2 রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ এবং নাম্বার 3 মানুষের বিরুদ্ধে অপরাধ। এই অপরাধের গুরুত্ব হিসাবে শাস্তিকে তখন 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল। এগুলো হলো: নাম্বার 1 প্রথমটি যেটিকে বলা হতো হদ, দ্বিতীয়টিকে বলা হতো তাজির এবং তৃতীয়টিকে বলা হতো কিসাস এবং চতুর্থটিকে বলা হতো তাশফির। প্রিয় শিক্ষার্থী, এই প্রথম ধরনের অপরাধসমূহ অর্থাৎ
যেটিকে হদ বলা হতো, এই হদের ক্ষেত্রে কি অপরাধের জন্য কি শাস্তি হতো? সেটি হলো, হদের ক্ষেত্রে বলাৎকারের জন্য পাথর আঘাতে মৃত্যুদণ্ড, অর্থাৎ প্রস্তর আঘাতে মৃত্যুদণ্ড, অবিবাহিত নর নারীর ব্যভিচারের জন্য 100 দোররা, ব্যভিচারের মিথ্যা অপবাদ কাউকে দেওয়া হলে সেক্ষেত্রে শাস্তি ছিল 80 দোররা, এবং কেউ যদি মদ্যপান করত তাহলে এই মদ্যপানের শাস্তি ছিল 80 দোররা। কেউ যদি চুরি করত সেটি প্রমাণিত হলে তাহলে তার দক্ষিণ হাত কেটে দেওয়া হতো, অর্থাৎ ডান হস্ত কর্তন করা হতো। এবং রাহাজানির ক্ষেত্রে হাত এবং পদদ্বয় কর্তন করে দেওয়া হতো। হত্যা করে কেউ যদি ডাকাতি করত তাহলে তাকে শূলবিদ্ধ করে হত্যা করা হতো। এবং কেউ যদি স্বধর্ম ত্যাগের মতো অপরাধ করত তাহলে তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। আমরা দ্বিতীয় প্রকারের অপরাধের, যেটি হলো তাজির, এবং এই হদের বহির্ভূত অপরাধ তাজির বলে খ্যাত ছিল, অথবা হদের বহির্ভূত অপরাধকে তাজির শ্রেণীভুক্ত করা হতো। এই অপরাধের জন্য বিচারক তার নিজের মতামত প্রয়োগ করতেন এবং অপরাধীকে সংশোধনের সুযোগ দেওয়া হতো। এই তাজির শ্রেণী, অর্থাৎ এই ধরনের অপরাধের জন্য অপরাধীকে কোর্টে তোলা হতো, ভর্ৎসনা করা হতো, কোনো কোনো ক্ষেত্রে নির্বাসন দেওয়া হতো, এবং কোনো কোনো ক্ষেত্রে 3 বা 75 পর্যন্ত, অর্থাৎ 3 দোররা হতে 75 দোররা মারা হতো। এটি তার অপরাধের প্রকৃতির উপর নির্ভর করত। কখনো কখনো কর্ণের ঘুষি মারা হতো, অর্থাৎ বিচারকেরা এই ক্ষেত্রে তাদের স্বীয় বুদ্ধিকে এবং নিজের বিবেককে কাজে লাগাতেন। কিসাস, যেটি মানুষের বিরুদ্ধে অপরাধ, এবং মানুষের বিরুদ্ধে যে অপরাধ এটি কিসাস নামে পরিচিত ছিল। এই শ্রেণীর অপরাধের জন্য প্রতিশোধ গ্রহণ করা হতো, অর্থাৎ কেউ যদি মানুষকে হত্যা করাতো তাহলে হত্যার বদলে হত্যা, রক্তের বদলে রক্তের বিধান, চক্ষুর বদলে চক্ষু, হস্তের বদলে হস্ত ইত্যাদি নিয়োগ প্রয়োগ করা হতো। তবে এর জন্য ক্ষতিপূরণেরও ব্যবস্থা ছিল। কোরআনে সুস্পষ্ট উল্লেখ আছে যে বিবাদীকে যদি যিনি অপরাধী এবং যিনি তার বিরুদ্ধে মামলা করলেন, বাদী, এই বাদীকে যদি বিবাদী সন্তুষ্ট করতে পারতেন, হয় সেটি কথা দিয়ে, হয় সেটি টাকা পয়সা দিয়ে, অর্থাৎ যে কোনোভাবে তিনি যদি
ম্যানেজ করতে পারতেন বাদীকে, তাহলে এক্ষেত্রে বিচারের সরকারের কোনো দায়িত্ব ছিল না, অর্থাৎ বাদী এবং বিবাদী উভয়ে মিলে সেই আর্জিটি বা মামলাটি ডিসমিস করে দেওয়া যেত বা মামলাটির সমাপ্তি ঘটানো সম্ভব হতো। আমাদের সমাজে এখনও এটি পরিচালিত আছে এবং ইসলামে এটি ছিল যে বাদী যখন মামলা করবেন কারো বিরুদ্ধে, হত্যার দায়ে যদি কারো বিরুদ্ধে মামলা করা হয়, তাহলে ইসলামে তার শাস্তি ছিল হত্যার বদলে হত্যা। তবে এই বাদীকে যদি বিবাদী অর্থাৎ হত্যাকারী যিনি দোষী সাব্যস্ত হতেন, তিনি যদি যার পরিবারকে বা যাকে ক্ষতিগ্রস্ত করলেন তাকে অর্থের বিনিময়ে বা যে কোনোভাবে ম্যানেজ করতে পারতেন, তাহলে সেই বিচারটি নিজেরাই সুসম্পন্ন করে নিতে পারতেন। সেখানে সরকার কোনো রকম হস্তক্ষেপ করতে পারত না। প্রিয় শিক্ষার্থী, মোগল বিচার ব্যবস্থায় এই সর্বশেষ অপরাধের যে প্রক্রিয়া বা শাস্তির প্রক্রিয়া ছিল, যেটির নাম হচ্ছে তাশহির, এই ধরনের অপরাধের জন্য শাস্তির প্রক্রিয়া ছিল ভিন্নতর এবং এটি সামান্য ধরনের অপরাধ। এর জন্য তখন যে শাস্তির বিধান ছিল সেটি ছিল অভিযুক্তকে হেয় প্রতিপন্ন করা, তাকে ভৎসনা করা, তিরস্কার করা, অথবা তার মাথা মুন্ডন করে গাধার উল্টো দিকে মুখ করে ফিরিয়ে বসিয়ে রাখা, কিংবা জুতার মালা পরিয়ে তাকে প্রদক্ষিণ করা ইত্যাদি ইত্যাদি। এছাড়াও ঋণ পরিশোধে ব্যর্থ ও অন্যান্য ছোটোখাটো অপরাধের জন্য হয়তো হাজত দেওয়ার রীতি প্রচলিত ছিল। রাষ্ট্রদ্রোহিতা, সরকারি তহবিল আত্মসাৎ ইত্যাদি অপরাধের জন্য ইসলামে কোনো নির্দিষ্ট শাস্তির বিধান তখন না থাকায় এক্ষেত্রে মুঘল সম্রাটগণ তাদের বিচার বিবেক বিচক্ষণতাকে কাজে লাগিয়ে তারা এই প্রকার অপরাধের জন্য শাস্তির বিধান করতেন। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা মোগল বিচার ব্যবস্থার উৎপত্তি, মোগল বিচার ব্যবস্থার প্রকৃতি, মোগল বিচার ব্যবস্থার বিচারকের বিভিন্ন পর্যায়, শাস্তির পর্যায় এবং অপরাধের ধরন ও বিচার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। এবার আমরা আলোচনা করব এই মোগল বিচার ব্যবস্থার সমালোচনা সম্পর্কে, অর্থাৎ এই মোগল বিচার পদ্ধতিকে অনেক ঐতিহাসিক সমালোচনা করেছেন। ঐতিহাসিক যদুনাথ সরকার, ইউরোপীয় ঐতিহাসিক থামাস্র, ভিডি মহাজন ও সমমনা ঐতিহাসিকগণ মোগলদের এই বিচার ব্যবস্থার অধিক সমালোচনা করেন। কিন্তু অন্যদিকে ঐতিহাসিক হোসাইনি সহ সমসাময়িক ইউরোপীয় লেখক ওয়ারেন হেস্টিংস, জনসন
প্রমুখ ঐতিহাসিকগণ মোগল বিচার ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে বিরুদ্ধবাদীরা মোগল বিচার ব্যবস্থার বিরুদ্ধে বিশৃঙ্খলা ও অনিয়মতান্ত্রিকতার যে অভিযোগ এনেছেন তারা মনে করেন সেটি সত্যি নয়। তারা বলেন, অর্থাৎ এই সমস্ত ঐতিহাসিক যারা মোগল বিচার ব্যবস্থার প্রশংসা করেছেন তারা মনে করেন ভারতীয় উপমহাদেশে একটি নিয়মতান্ত্রিক ও ভারসাম্যপূর্ণ বিচার ব্যবস্থা প্রবর্তনে মোগলদের কিংবা মোগল শাসক বা সম্রাটদের যে অবদান সেটি অনস্বীকার্য, গুরুত্বপূর্ণ এবং অধিক যৌক্তিক। মোগলদের ন্যায় বিচারের কাহিনীও ও রূপকথা আমাদের লোকসমাজে এখনো প্রচলিত আছে। তাই আমরা মোগল বিচার ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ বলতে পারি না, কেননা তখন ইসলামী শরিয়া ভিত্তিক বিচার ব্যবস্থাটি পরিচালিত হতো। প্রিয় শিক্ষার্থী, আমরা সর্বশেষে বলতে চাই বা বলতে পারি যে সম্রাট বাবর হতে শুরু করে সম্রাট আওরঙ্গজেব পর্যন্ত যে বিচার ব্যবস্থা বিদ্যমান ছিল বা প্রবর্তিত ছিল বা তারা প্রবর্তন করেছিলেন তা অতি স্মরণীয় এবং অতি গুরুত্বের অধিকারী। আইনের সমতা রক্ষা এবং নিরপেক্ষ ও ন্যায় বিচার প্রতিষ্ঠাই ছিল মোগল শাসকদের কিংবা মোগল আমলের বিচার ব্যবস্থার মূল লক্ষ্য। প্রিয় শিক্ষার্থী, তখন হিন্দু মুসলিম ধনী দরিদ্র সকলেই তখন দ্রুত ও ন্যায় বিচার প্রত্যাশা করতে পারত এবং শাসন ক্ষেত্রে মোগল সম্রাট বা শাসকেরা যদিও কোনো কোনো ক্ষেত্রে স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়েছিলেন বা কোনো কোনো ইতিহাস উল্লেখ করেছেন মোগল সম্রাটেরা বা শাসকেরা স্বেচ্ছাচারী ছিলেন, কিন্তু বিচার ব্যবস্থার ক্ষেত্রে মোগল সম্রাট বা শাসকেরা ছিলেন একেবারে নিরপেক্ষ। মোগল শাসক বা সম্রাটরা কখনই এই কাজী আল কুজ্জাতের বা অন্য কোনো কাজী, প্রধান কাজী ব্যতিরেকে অন্য কোনো কাজীর বিরুদ্ধে কিংবা কোনো কাজীর কাজে বিন্দুমাত্র হস্তক্ষেপ মোগল সম্রাটরা কখনো করেননি, তার নজির ইতিহাসে নেই। সেই দিক থেকে আমরা যদি বিচার করি তাহলে বলতে পারি যে মুঘলদের প্রবর্তিত বিচার ব্যবস্থা ছিল সম্পূর্ণ নিরপেক্ষ। এখানে
হিন্দু মুসলিম বলে কোনো পার্থক্য ছিল না। এখানে ধনী এবং গরিবের ক্ষেত্রেও বিচার কার্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হয়নি। সে কারণে মোগলদের পরবর্তীত বিচার ব্যবস্থাকে আমরা বিচার ক্ষেত্রে একটি উত্তম বিচার পদ্ধতি বা বিচার ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করতে পারি। বস্তুত এই নিরপেক্ষ বিচার ব্যবস্থায় ভারতীয় উপমহাদেশে মোগল শাসকদের বা মোগল শাসন আমলকে বা মোগল সম্রাটদেরকে জনপ্রিয় করে তুলেছিল, যে কারণে সারা বিশ্বের ইতিহাসে মোগলদের ইতিহাস এত জনপ্রিয়। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্ত তোমরা মোগলদের বিচার ব্যবস্থা সম্পর্কে আরও অধিক জ্ঞান লাভ করবার জন্য অথবা আরও অধিক জানার জন্য তোমাদের এই 24/1609 কোড অধিভুক্ত হিস্ট্রি অফ মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া সালতানাত এবং মুঘল পিরিয়ডের যে সমস্ত বইগুলো আছে, এই কোডের বইগুলো থেকে তোমরা এই মোগলদের বিচার ব্যবস্থা দেখে নিবে এবং আমার আজকের লেকচারটি তোমরা বারবার শোনার চেষ্টা করবে। আমি আশা করি তোমরা মোগলদের বিচার ব্যবস্থা সম্পর্কে একটি সুন্দর, সুষ্ঠু এবং সম্যক ধারণা লাভ করতে পারবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।